Hello friends, I welcome all of you with the Islamic greeting. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. আজকে আমাদের আলোচনার বিষয় ইংলিশ বর্ণমালার প্রাচীন ইতিহাসের দ্বিতীয় পার্ট নিয়ে। এই পার্টে থাকবে দুইটা প্রাচীন বর্ণমালা যা ইংলিশ বর্ণমালায় ব্যবহৃত হতো, এখন আর ব্যবহার হয় না। এই দুইটা বর্ণমালার হিস্ট্রি আমরা জানার চেষ্টা করব, একদম গোড়া থেকে শুরুতে কিভাবে ব্যবহার হতো, বর্তমানে কি অবস্থায় আছে এই নিয়ে। হয়তোবা এই বর্ণমালা সম্পর্কে কেউ অবগত না, অনেকেই অবগত আছেন। তো নতুন করে একবার আমরা রিভাইজ করে নেই এই বর্ণমালা দুটো সম্পর্কে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, এবং আমার পেজ এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকবেন, এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এতে আমরা সবাই মিলে প্র্যাকটিস করতে পারবো। তো চলুন শুরু করা যাক। প্রথম বর্ণমালা হলো এটা, এটাকে বলা হয় অ্যাম্পারসেন্ট। আমরা যেটাকে অ্যান্ড সাইন বলে জানি। আমরা শর্টকাট যেমন লিখি কোনো কিছু লিখতে এবং বোঝাতে, ইংলিশে অ্যান্ড বোঝাতে যেটা সাইন ব্যবহার করি আমরা, এই সাইনটি দেখুন সেম। ঠিক এই সাইনটি ছিল ইংলিশ বর্ণমালার ২৭তম অক্ষর। তখন ইংলিশ বর্ণমালার ২৭তম অক্ষর হিসাবে ধরা হতো এই অ্যান্ড সাইনটাকে। এর নামকরণের ইতিহাস বড় মজার। এর নামকরণ এবং একে পড়ার ইতিহাসও বেশ মজার। এক্স ওয়াই জেড এরপর ২৭তম অক্ষর যেটা, এটা অ্যাম্পারসেন্ট হিসাবে ধরা হতো। ব্রিটেনের বাচ্চারা সুর করে রাইমের মতো, বাচ্চারা সুর করে নার্সারির রাইমের মতো এটাকে বলতো যে এক্স ওয়াই জেড অ্যান্ড পার্সে এন্ড, যে এক্স ওয়াই জেড এর পর পার্সে এন্ড, ইএনডি যেটাকে বোঝায় এন্ড, মানে এন্ডে অ্যাম্পারসেন্ট চলে আসবে। অর্থাৎ ল্যাটিন ভাষায় পার্সে, PERSE, ফার আলাদা সে আলাদা, ফার্সে। ল্যাটিন ভাষায় ফার্সে একে বলা হয়, এটা মানে আছে ল্যাটিন ভাষায় বাই ইটসেলফ। ল্যাটিন ভাষায় ফার্সে একে বলা হয় বাই ইটসেলফ। তো রাইমের এই সুরটা বললে এরকম দাঁড়ায় যে এক্স ওয়াই জেড ফার্সে এন্ড, মানে এক্স ওয়াই জেড এর পর বাই ইটসেলফ এন্ড চলে আসে। এন্ড মানেটা কি? এন্ড মানেই অ্যাম্পারসেন্ট চলে আসবে। এক্স ওয়াই জেড বাই ইটসেলফ এন্ড, এক্স ওয়াই জেড ফার্সে এন্ড এর বদলে যদি আমরা অর্থটা করি এক্স ওয়াই জেড বাই ইটসেলফ এন্ড, এবং ইএনডি শেষ। কি দিয়ে শেষ হবে? অ্যান্ড সাইন দিয়ে। এই অ্যান্ড সাইন এবং AND, এই অ্যান্ড দুটোই সেম। আশা করি বুঝতে পারছেন। এই রাইমের সুরটা এত বিখ্যাত হয়েছিল যে তৎকালীন ভাষাবিদগণ এটাকে রিমুভ করে দেয়, এটাকে বাদ দিয়ে দেয় অক্ষর থেকে, ২৭তম অক্ষর থেকে এটা অক্ষরটাই বাদ দিয়ে দেয়, এই আমপারসেন্ট সাইনটা। এই রাইমের সুর এত বিখ্যাত হয়েছিল যে সব ছোট বাচ্চার মুখে মুখে ছিল এই অক্ষরটা, মানে এই অক্ষর বর্ণমালা থেকে বাদ দিতে বাধ্য হয় এমন অবস্থা। কিন্তু এই অক্ষরের ব্যবহার আজও আমরা করে থাকি, আজও এই অক্ষরের ব্যবহার আছে। এরপর আমরা দ্বিতীয় যেটা আছে, দ্বিতীয় এটা কিছুটা, এই দেখেন এদিকে আসবে, কিছুটা ফি এর মতো সিমিলার। এটার মানে উচ্চারণ এরকম হতো থর্ন, THORN, থর্ন। পি এর মতো দেখতে ছিল এই আহ, অক্ষরটা। একে লেখা হতো এইভাবে, দেখে নেন, একে লেখা হতো এইভাবে, এবং এর ব্যবহার হয়েছিল যেখানে আমরা লিখবো সেম ওইখানেই এর ব্যবহার হয়। এর জায়গায় এই অক্ষরটার বা সিম্বলটার ব্যবহার হয়েছিল প্রাচীন। যেমন আমরা দা, দা বা দি যখন লিখবো তখন আমরা এভাবে লিখতে পারতাম তখন প্রাচীনকালে। প্রাচীনে যখন ইংলিশটা
ইংলিশে এই অক্ষরটা ছিল তখন এভাবে লেখা হতো। TH এর স্থলে এই সাইনটা ব্যবহার করা হতো। কিন্তু একটা মজার ব্যাপার হলো ইতালি এবং জার্মান টাইপরাইটারে এই সাইনটাই ছিল না। তাহলে মুশকিল। ইতালি এবং জার্মান টাইপরাইটারে এই সাইনটাই ছিল না, একদম ভেনিশ। তাহলে তো এর ব্যবহার তো করা লাগবে তখন। তো তারা কি করলো, এই সাইনটার বদলে ওয়াই ব্যবহার করা শুরু করে দিল। ওয়াই, এই সাইনটার বিপরীতে তারা ওয়াই লিখত। ওয়াইকে ফন্ট হিসেবে তারা ব্যবহার করত। যেমন যদি কোথাও লিখতো দা অথবা দি, তখন THE লেখা লাগতো, ওরা লিখতো কি ওয়াই ই, এভাবে তারা লিখতো। দুর্ভাগ্যজনক ভাবে টাইপরাইটারে এর কোনো সাইন লেখার মতো কোনো মানে সুবিধা ছিল না। তো এর জন্য তারা ওয়াই কে ব্যবহার করতো, এর বিকল্প হিসেবে এরা ওয়াই ব্যবহার করতো। এবং তখন দেখা যেত অনেক ইতালি এবং জার্মান সাইনবোর্ডে এই সাইনটার বিপরীতে ওয়াই দিয়ে শব্দ লেখা। যেমন ওয়াই ই, ওল্ড হোটেল। আর ওয়াই ই বলতে বোঝায় কি, ওয়াই ই বলতে ওয়াই এর স্থলে TH, এবং TH মানে ওই সাইন। ওয়াই এর স্থলে যদি TH দেওয়া হয়, দি ওল্ড হোটেল, এটাকে বোঝায়। আহ, মানে একটু এখনকার জন্য একটু ক্রিটিক্যাল যে হঠাৎ করে দেখলাম ওয়াই দা ওল্ড হোটেল, আসলে এটা কেমন হলো। তখনকার জামানায় এভাবে তারা বুঝতো যে ওয়াই ই থাকলে ওয়াই এর স্থানে থর্ন ব্যবহার হবে, থর্ন সাইন, যেটা সাইনের নাম ছিল থর্ন সাইন, এই থর্ন ব্যবহার হবে। থর্নের উচ্চারণ প্রকাশ করা হতো বা লেখা হতো TH এর স্থলে, TH এর স্থলে থর্ন লেখা হতো। এভাবেই প্রকাশ করা হতো হতো যে যেখানে যেখানে TH আছে সেখানে ফন্ট সাইন ব্যবহার করা হতো। এবং ইতালি এবং জার্মান টাইপরাইটারে যেহেতু ফন্ট সাইন ছিল না, তারা ওয়াই দিয়ে এটাকে প্রকাশ করত। আশা করি বুঝতে পারছেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ইংলিশ ফ্যাক্ট নিয়ে বা প্রনাউন্সিয়েশন কোনো ভিডিও নিয়ে।